একটু স্মৃতিচারণা করে নিই। জীবনে একটা সময় আসলো যে সময়টা আমরা খাঁচাবন্দি হয়ে গেলাম। আমরা কোনোদিন স্বপ্নে ভাবিনি আমরা এরকম একটা খোলা হাওয়ায় আবার বেরোতে পারবো। একটা হতাশা কাজ করছিল যে জীবনে এমন কি কোনোদিন সময় আসবে যে সময় আবার আমরা খোলা আকাশে বেরোতে পারবো, আমরা আমাদের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবো। আশা ছিল আমাদের কাছে আশা ছিল না। আমরা দরজা জানলা বন্ধ করে পুরো ঘরের মধ্যে ছিলাম এবং ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, ভগবান আবার আবার কোনো একদিন আমার জীবন ওই দিনটা ফিরিয়ে দাও যেদিন আমি আমার ইচ্ছে মতো আমি উড়ে বেড়াতে পারবো। আমরা লকডাউনের আগে এরকম হোটেল প্রোগ্রাম করতাম, তারপর হঠাৎ করে মানে কি বলবো একটা বজ্রপাত হয়ে গেল আমাদের জীবনে। আমরা আটকে গেলাম আমাদের বাড়িতে, ক্রমশ আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। তারপর তার ভেতরে বাঁচার একটা রাস্তা খুঁজে বার করার চেষ্টা করলাম, আর ধীরে ধীরে একটু একটু করে নতুন জায়গায় বাঁচার একটা রাস্তা খুঁজে বার করলামও আমরা। এবং তারপর অ্যাট লাস্ট ঈশ্বরের আশীর্বাদে আমরা আবার খোলা আকাশের নিচে এসে পড়লাম। তো আমি আশুতোষ হালদার, আজকের এই সুন্দর অনুষ্ঠানে খোলা আকাশের নিচে খোলা হাওয়াতে সবাই একসাথে আমরা হয়েছি। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে। আজকে আমরা একটু সময় একটু সিরিয়াস কথা আলোচনা করব, কারণ আমাদের মনে হয় একটা প্রতিজ্ঞা আমরা করেছিলাম ওই লকডাউন পিরিয়ডে। প্রতিজ্ঞাটা কি ছিল? যে আমরা যেদিন খোলা আকাশের নিচে বেরোবো সেদিন যেখানে আমরা আটকে গেছিলাম, যে ভুলগুলো আমরা করছিলাম ওই ভুলগুলো আমরা আর করবো না। ঠিক কিনা? আমরা হয়তো ভুলে গেছি, কিন্তু আজকে ওগুলোকে একটু রিমাইন্ড করে নেব। হয়তো কখনো আমাদের চলতে ফিরতে গেলে প্র্যাকটিক্যালি এটা হয়, আমরা যখন কাজের মধ্যে থাকি তখন আমাদের একটু ভুলভ্রান্তি হয়েই যায়। যদি আমি একদম ভুল করছি না তার মানে বন্ধু আমি পারফেক্ট নই। যদি আমি একদম ভুল করছি না তার মানে আমি কাজই করছি না। কাজ যদি করে ভুল অবশ্য করেই হবে। আর যদি ভুল আমাদের হয় তাহলে বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে ওগুলোকে রেকটিফাই করে নেওয়া। আমরা আজকে কিছু আলোচনা করে নেব যে কি আমরা করব, কি আমরা করব না, কি ভুলভ্রান্তি করে ফেললাম, কোনগুলোকে আমরা রেকটিফাই করব। ডুজ অ্যান্ড ডোন্টস একজন ম্যানেজারের জন্য যেগুলো খুব জরুরি। अच्छा, आपने किया कि इससे हुआ? कहाँ हो रहा है? हाँ ऑन है। लूज हो रहा है, फिर से लगाएंगे। ওকে, তো ডুজ অ্যান্ড ডোন্টস কি করব আর কি করব না। আজকে আবারও বলছি এটা একটা সিরিয়াস কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার উপর কিছুটা শেয়ার করব, এবং সবচেয়ে বড় কথা আপনারা আমরা যারা বসে রয়েছে আমার সামনে যারা বসে রয়েছেন আপনারা সকলে লিডার। এরকম ব্যাপার নয় যে আমরা লিডার নই, আমরা এখানে যারা বসে রয়েছি সবাই লিডার। এবং এখানে এমনও মানুষজন যারা রয়েছেন যাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, কারণ তারা অনেকটা বেশি সময় ধরে করছেন। তো বন্ধু, একটা জিনিস বুঝে নিই আমরা যে কিছু কিছু জিনিস আমাদের একটু রেকটিফাই করে নিতে হবে। আমরা কোথাও হয়তো আটকে গেছি, আমরা আটকে গেছি মানছি, আমরা সবাই আটকে গেছি। কারণ হিসেব করে দেখুন, একটা সময় আমাদের সকলের কাছে একটা গ্রাফ ছিল, এই মুহূর্তে গ্রাফটা সেরকম নেই। আছে কি সেরকম গ্রাফ? সেই গ্রাফটা নেই। লকডাউনের আগের গ্রাফটা আমাদের কাছে নেই। যদি লকডাউনের আগের গ্রাফটা নেই তাহলে আমরা নিশ্চয়ই কোথাও আটকে গেছি। বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে ওটাকে রেকটিফাই করে নেওয়া। যদি আমরা আমাদের টিমের সাথে বসে তাদের সাথে একটু ডিসকাস করতে পারি, কি ডিসকাশন করব, যে কাজটা কিভাবে করব, যদি এই ডিসকাশনটা আমরা সুন্দর করে করতে পারি, যদি আমরা এই পিরিয়ডিক যদি আমরা রিভিউ গুলো করতে পারি, যদি পিরিয়ডিক রিভিউ করতে গিয়ে আমি বন্ধুরা গতকালকে একটা জিনিস শিখলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দুটো একে একটু মাথায় রাখবেন। যদি এই পিরিয়ডিক রিভিউ করতে হয় তাহলে আপনাকে দুটো এ মাথায় রাখতে হবে। প্রথমে টুডেজ অ্যাকশন, এ ফর অ্যাকশন, দুটো এ। প্রথমে হচ্ছে টুডেজ অ্যাকশন, আজকের কি অ্যাকশন হয়েছে আপনার,
এটা যদি আমরা টিমের সাথে বসে আলোচনা করি। আর টুডেস অ্যাচিভমেন্ট, আজকে আপনার কি অ্যাচিভমেন্ট হলো? বন্ধুরা আমরা কি করছি, একটা জিনিস করছি, আমরা লং টার্মের একটা পরিকল্পনা করছি। যদি লং টার্মের পরিকল্পনা করছি, অনেক সময় দেখছি ওই পরিকল্পনাটা আমাদের মিলছে না। যদি আমরা এটাকে এই 2 এর উপর যদি কাজ করি, বন্ধুরা আমি দায়িত্ব নিয়ে বলছি দারুণ একটা রেজাল্ট বার করতে পারবো। 2 এটা কি? ফার্স্ট এটা হচ্ছে অ্যাকশন, টুডেজ অ্যাকশন, আজকের কি অ্যাকশন করলাম আমি, আর টুডেজ অ্যাচিভমেন্ট, আজকে কি আমি অ্যাচিভ করলাম, এটাকে আমি ক্লিয়ার করতে পারলাম। আবারও বলছি, খালি যদি এটার উপর আপনারা ফোকাস করেন যে টুডেজ অ্যাকশন এন্ড টুডেজ অ্যাচিভমেন্ট, যদি এটার উপর ফোকাস করেন, আমি বলছি রেজাল্ট ডেফিনিট চেঞ্জ হবে, হিউজ চেঞ্জ হবে। যদি এটাকে নিয়ে আমরা রিভিউ করতে বসি, একটা পিরিয়ডিক্যাল রিভিউ করলাম, ধরা যাক 1 সপ্তাহ বা 15 দিন অন্তর অন্তর এটাকে রিভিউ করলাম, প্রত্যেকদিন হাই হ্যালো করলাম, ওভারফোন তার সাথে টুডেজ অ্যাকশন এন্ড অ্যাচিভমেন্ট নিয়ে কাজ করলাম, আর পিরিয়ডিক একটা উইকলি অর 15 দিন অথবা মাসে বসে আমরা এই রোজকার রিভিউটা যদি করে নিলাম, তাহলে কিন্তু বন্ধুরা আমরা যেখানটা রয়েছি ডেফিনেটলি সেখান থেকে কিন্তু আমরা এগোতে পারবো। আবারও বলছি, কোন রকমের ফ্রাস্ট্রেশনের কিন্তু জায়গা নেই আমাদের কাছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের সামনে, টিমের সামনে দাঁড়াতে হবে। আমরা যদি লিডার হচ্ছি, তাহলে কাকে টিমের সামনে দাঁড়াতে হবে? আমাকে দাঁড়াতে হবে। যদি আমাকে টিমের সামনে দাঁড়াতে হয়, তাহলে 2 এ আগে কাকে করতে হবে? কাকে করতে হবে? আমাকে নিজেকে করতে হবে। আজকে আমার অ্যাকশন কি আর আজকে আমার অ্যাচিভমেন্ট কি? বন্ধুরা আবারও বলছি, আমি যদি আজকে একটা অ্যালোলিভ শেয়ার করতে না পারলাম, তাহলে আমি টিমকে কি করে বলবো আপনি অ্যালোলিভ শেয়ার করুন? আজকে যদি আমি 10 জন মানুষের সাথে কথা না বললাম, তাহলে আমি টিমকে কি রাইটে বলি যে আপনি 10 জনের সাথে কথা বলুন? আমাকে নিজে দাঁড়াতে হবে, কি টিমের সামনে আগে নিজে দাঁড়াতে হবে, টিমের সামনে এক্সাম্পল হয়ে দাঁড়াতে হবে। আমরা এই ক্ষেত্রে একটা জিনিস করতে পারি, সেটা একটু ডিসিপ্লিন হতে হবে। আর্মি পার্সোনালরা যেরকম ডিসিপ্লিন থাকে, ডিসিপ্লিন হতে হবে। রেগুলার ওয়াইজ কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। টিমের সামনে কিন্তু আপনাকে মোটিভেট করার জন্য কিন্তু টিমের সামনে আপনাকে কিন্তু দাঁড়াতে হবে। যদি মনে করছেন না আমি খালি বলে 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 করে দেবো, একটা জিনিস জানবেন, আপনার টিমও আপনাকে ফলো করে। এরকম ভাবার কোনো কারণ নেই যে টিম আপনাকে ফলো করে না। টিম আপনাকে ফলো করে। টিম আপনাকে ফলো করে যদি আপনার ক্লোজে কেউ থাকে, জানবেন সে আপনাকে কপিও করে। এবার আপনি তাকে বলছেন কিন্তু আপনি করছেন না, টিম কি করবে? টিমও কিন্তু আপনাকেই ফলো করবে, সেও কিন্তু করবে না। তাহলে কি করতে হবে? আগে টিমের সামনে যদি দাঁড়াতে পারেন আর টিমকে যেটা বলছেন সেটা যদি আপনি করতে পারেন, তাহলে জানবেন আমরা যেটা বলি সেটা শুনে ওরা করে না, আমরা যেটা করি সেটা দেখে ওরা করে। এটা সায়েন্স। তো টিমের সামনে কিন্তু আমাদের এভাবে দাঁড়াতে হবে। আবারও বলছি, লিড করতে হলে আগে নিজেকে এক্সাম্পল হয়ে দাঁড়াতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন ক্রিকেট নিয়ে দেখতাম, তখন কপিল আর সুনীল গাভাস্কারের যুগ চলছে। আমি যখন একদম শুরু করেছিলাম, তো কি করতো, সুনীল গাভাস্কার কি করতো, টিমকে বলে বলে করানোর চেষ্টা করতো। কিন্তু পরবর্তীকালে যখন কপিল লিডারশিপে আসলো, তখন কপিল দেবকে একটা জিনিস দেখেছিলাম, যে সুনীল গাভাস্কারের মতো অত বুদ্ধিমান কপিল দেব ছিলেন না, কিন্তু কপিল দেব নিজে করে দেখাতেন। যখন নিজে করে দেখানো শুরু করলেন, আপনারা জানেন 1983 সালে ইন্ডিয়া প্রথম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। কপিল করে দেখিয়ে দেখিয়ে টিমকে চ্যাম্পিয়ন করেছিল, নিজে সামনে থেকে লিড করতো। বন্ধুরা আবারও বলছি, আমাদের সেই সময় এসছে, যদি আমরা লিডার হই, তাহলে টিমের সামনে দাঁড়িয়ে আমাদেরকে লিড করতে হবে। একটা জিনিস বুঝুন, আমরা সবসময় কারোর থেকে কিছু পেতে চাই, নয় কি? আমরা সবসময় কারোর থেকে কিছু পেতে চাই। যেটা পেতে চাই সেটা কি? যেটা আমার ভালো লাগে। যদি আমার যেটা ভালো লাগে সেটা যদি আমি পেতে চাই, তাহলে জানবেন আপনার সাথে যারা রয়েছে তাদের যেটা ভালো লাগে সেটা আপনাকে দিতে হবে। যেটা আপনার পেতে ভালো লাগে সেটারও তো কারোর পেতে ভালো লাগে। তাহলে এমন তো কখনো যেন এরকম না হয় যে আপনি পেতে চাইছেন যেটা আপনার পেতে ভালো লাগে, কিন্তু আপনার টিম যেটা পেতে ভালোবাসে সেটা আপনি তাকে দিচ্ছেন না। এটা ভুল, এটা চলবে না। যদি কোনো কিছু পেতে আপনার ভালো লাগে আর সেটা যদি প্রত্যেকটা মুহূর্তে আপনি পেতে চান, তাহলে টিম যেটা পেতে ভালোবাসে সেটা আপনাকে প্রত্যেকটা মুহূর্তে দিতে হবে। আমি বলছি বন্ধুরা, আবারও বলছি, কাজ করতে গিয়ে আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে। আমি যা কিছু বলছি আজকে আমার রিয়েলাইজেশনের উপর বলছি। আমাদের এই জায়গাগুলো কিন্তু একটু একটু করে চেঞ্জ করতে হবে আমাদেরকে। যদি টিমের সাথে কথা বলছেন, তাহলে টিমের সাথে একটু স্নেহ, একটু ভালোবাসা নিয়ে কথা বলতে হবে। ঠিক নয় বন্ধুরা?
আমি অনেক মিষ্টি মুখ অনেককে দেখেছি যারা প্রচন্ড মিষ্টি মুখে কথা বলেন। বন্ধুরা, আপনি মিষ্টি মুখে কথা বলবেন, সেটা আপনার টিম পছন্দ করে, কিন্তু দেখবেন যেন আপনার কথা এবং কাজের মধ্যে একটা মিল থাকে। যদি আপনার কথা এবং কাজের মধ্যে মিল না থাকে আর এটা যদি টিমের কাছে ডিসক্লোজ হয়ে যায়, জানবেন আস্তে আস্তে টিম আপনার থেকে সরে যাবে। স্নেহ ভালোবাসা লাগবে। একটা জিনিস জানবেন, আমরা লিডার, এটা সত্যি কথা, কিন্তু একা একা কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো না। যদি আমাদের করতে হয় তাহলে কি করতে হবে? আমাদের সাথে টিম লাগবে। একটা জিনিস জানবেন, একার থেকে দুজন অনেক ভালো, দুজনের থেকে তিনজন অনেক ভালো। যখন আমরা অনেকে মিলে একটা টিম বানাতে পারবো আর এই টিমটা নিয়ে আমরা যখন অ্যাকশন করতে পারবো, তখন আমরা যেখানে রয়েছি, যতটুকু রেজাল্টের মধ্যে রয়েছি, তার থেকে কিন্তু অনেক বড় রেজাল্টের দিকে কিন্তু আমরা পৌঁছে যাব। একটা জিনিস আমাদের মনে হয় কোথাও কোথাও একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে কোম্পানি আমাদের জন্য কিছু অ্যারেঞ্জ করছেন। আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের কি করে গ্রো হবে সেটা প্রত্যেকটা মুহূর্তে কোম্পানি আমাদের জন্য অ্যারেঞ্জ করছে। বন্ধু, যদি কোম্পানি আমাদের জন্য অ্যারেঞ্জ করছে, সেই জন্য তো আমরা লিডাররা এগোতে পারছি। আমরা কি আমাদের টিমের জন্য অ্যারেঞ্জ করছি কিছু? যতক্ষণ না আমরা আমাদের টিমের জন্য, তাদের অগ্রগতির জন্য, তাদের গ্রোয়ের জন্য, তাদের গ্রোথের জন্য যতক্ষণ না আমরা দায়িত্ব নিয়ে কিছু করব, ততক্ষণ কিন্তু টিম এগোতে পারবে না। তাহলে কি করতে হবে? আমরা এখানে যারা লিডার রয়েছি তাদের প্রত্যেককে কিন্তু তাদের যে টিমটা রয়েছে সেই টিমের জন্য এবার কিছু করতে হবে, তাদের জন্য পরিকল্পনা করতে হবে, তাদেরকে পারফর্ম করার সুযোগ দিতে হবে। যদি আপনি তাদেরকে পারফর্ম করার সুযোগ দেন, দেখবেন তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে পারফর্ম করছে। বন্ধুরা, কখনো কখনো আমাদের কোনো কোনো বন্ধুরা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, তখন আমাদের দুঃখ হয়, তখন আমাদের মনে হয় যে ওকে তো আমি ভালোবাসা দিয়েছিলাম, ওখানে আমার সাথে রইল না, হয় কি না? কিন্তু জানবেন বন্ধুরা, যদি কোনো বন্ধু আমার থেকে চলে গেল, আমার কি কোনো দায়িত্ব নেই? আমি কি আমার সব দায়িত্ব পালন করেছিলাম? আমি কি তার যেটা যেটা দরকার ছিল সব আমি করেছিলাম? যদি আমি সেগুলো করতাম, তাহলে কি সে আমাকে ছেড়ে চলে যেত? যদি আমার সব দায়িত্ব পালন করতাম, তাহলে কি সে আমাকে ছেড়ে চলে যেত? জানবেন, আপনি যদি আপনার টিমকে সুযোগ না দিচ্ছেন, তাকে পারফর্ম করার, তাকে পিঠে হাত দিয়ে ভালোবেসে তাকে এগিয়ে যাওয়ার সুযোগ না দিচ্ছেন, সে কিন্তু তার প্রোগ্রেসের জন্য কোনো না কোনো জায়গা খুঁজে নেবে। সে খুঁজে নেবে বলে সে চলে যাবে। আমি সব দোষ যদি তার দিকে দিই যে সব দোষ তার, সেটা কতটা ঠিক? সেটা ঠিক নয় বন্ধুরা। আমাকে সুযোগ দিতে হবে, আমাকে তার সাথে ভালোবেসে স্নেহ করে সে যাতে জীবনে এগোতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের তৈরি করে দিতে হবে। আমাদের ওই দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে। একটা জিনিস জানবেন, কোনো কোম্পানির যদি বলা হয় অ্যাসেট, কোনো কোম্পানির অ্যাসেটের কথা বলা হলে অ্যাকচুয়াল অ্যাসেটটা কি? অ্যাকচুয়াল অ্যাসেটটা কি? সেই কোম্পানির সম্পদটা কি? সেই কোম্পানির সম্পদ, তার কাছে কত মেশিন রয়েছে, তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, সেটা কি তার সম্পদ? না বন্ধুরা। তার কাছে কত গুড কোয়ালিটির এমপ্লয়ি রয়েছে, তার কাছে কত লয়াল এমপ্লয়ি রয়েছে, এটা হচ্ছে তার সম্পদ। যদি এটা তার সম্পদ হয়, তাহলে আমরা চাইলেই তো সম্পদশালী হতে পারি। কারণ আমার টিমকেও যদি ভালোবেসে আমি যদি তাকে তৈরি করি, তাহলে সে তো আমার সম্পদ হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? বন্ধুরা, যদি এটা হয়, গতকালকে রাজেশ স্যারের ট্রেনিং থেকে একটা সুন্দর জিনিস শিখলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। 21 দিন একটা সময় নিন, 21 দিন আপনি যাকে নতুন নিয়ে আসছেন, নতুন সিস্টেমে নিয়ে আসছেন, তাকে বলুন 21 দিনের মধ্যে তোমাকে আমি তৈরি করব। 21 দিন, আমি বলছি একটা টাইম পিরিয়ড ফিক্স করুন, না হলে হবে না বন্ধুরা, আমরা আটকে গেছি। এই 21 দিনের মধ্যে তাকে আপনারা তৈরি করুন। বিজনেস প্ল্যান শেখানো থেকে আরম্ভ করে প্রোডাক্ট শেয়ারিং শেখানো থেকে তাকে তৈরি করুন। আর যদি তাকে তৈরি করতে হয়, প্রথমে তাকে একটা জিনিস ফোকাস করুন। আমরা তো চাই আমাদের টিমে সচিনরা আসুক, চাই কিনা? যদি আমরা টিমে সচিন চাই, তাহলে তাকে সচিন বানাবো কি করে? কি করে বানাবো সুরঞ্জন দা? কি করে বানাবো তাকে টিমে সচিন? নো, আমি তো জানি, আমি তো লিডার, আমি তাকে সচিন বানাতে চাই। আমি তো আছি রেকার, আমি তাকে সচিন বানাতে চাই। কি করে বানাবো? सिंपल फार्मूला नहीं, सिंपल फार्मूला याद रखिए, सिंपल फार्मूला। जितना जल्दी हो सके 100 प्लान, 100 प्लान उसको कराना है 1:1, वो करेगा 100 प्लान। 100 प्लान अगर जिस दिन उसको 100 प्लान कंप्लीट हो जाएगा, वो सचिन बन जाएगा, गारंटी के साथ बोल रहा हूं। खाली आपको एनकरेज करना है, मैं हूं ना आपके पास साथ।
अब करो ना, मैं तो हूं आपके साथ, खाली एनकारेज करना है, लेकिन उसको ही करना है, ওকে দিয়েই করাতে হবে। যদি 100 প্ল্যান আমরা যদি করাতে পারি, আমার ওই টিমমেটকে দিয়ে যদি 100 প্ল্যান শো যদি করতে পারে, ও জানবেন ও আপনার টিমে সচিন হয়ে গেছে। যদি 50টা করতে পারে তাহলে বুঝবেন ও আপনার টিমের রাজধানী এক্সপ্রেস। আর যদি 75টা করতে পারে তাহলে বুঝবেন ও একজন এরোপ্লেন, অর্থাৎ ওই স্পিডে কাজ করছে। আর যদি 100 করতে পারে তাহলে বুঝবেন ও রকেট হয়ে গেছে। আমরা চাইছি তো রকেট তৈরি করতে, কিন্তু আমরা কতটা সে ব্যাপারে লায়াবিলিটি নিচ্ছি, আমরা কতটা দায়িত্ব নিচ্ছি। সে কি চাইছে না সাফল্য পেতে? এমনকি আমাদের টিমে কেউ জয়েন করছে যে সাফল্য পেতে চাইছে না? সবাই তো সাফল্য পেতে চাইছে, তাহলে সফল হচ্ছে না কেন? সফল হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আমি ওই দায়িত্বটা নিইনি। বন্ধুরা, ক্লিয়ার করতে পারছি? যদি আমাদের টিমকে দিয়ে 100 প্ল্যান যত দ্রুত সম্ভব, সেটা 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 100 প্ল্যান শেয়ারও করবে, এসটিপি 100 করে ফেলবে, আমি বলছি ও আপনার টিমের মাস্টার ব্লাস্টার হয়ে যাবে। খুব সিম্পল, কিন্তু যদি এই স্টেপগুলো যদি খুব সিম্পল আমরা যদি ফলো করতে পারি, দারুণ জায়গায় কিন্তু আমরা পৌঁছে যাব। আমাদের টিমে কিন্তু আমরা একটা ভালো অ্যাসেট তৈরি করে ফেলতে পারবো। হ্যাঁ, এই শব্দটাকে একটু ডেসক্রাইব করব। গর্ব করে বলি, কোথাও যখন ফরএভার সংক্রান্ত কথা আসে, গর্ব করে একটা জিনিস বলি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল পৃথিবীর 1 নম্বর কোম্পানি নয়। গর্ব করে বলি পৃথিবীর 1 নম্বর কোম্পানি, সবচেয়ে বড় বিজনেস, সবচেয়ে বড় কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্ট নয়, কিন্তু পৃথিবীর সবচেয়ে এথিক্যাল কোম্পানির নাম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল। বন্ধুরা, কেন কথাটা বলছি? এই এথিক্স, জীবনে মূল্যবোধ একটা খুব বড় সাবজেক্ট। যদি আমি মূল্যবোধে বিশ্বাস করি, আমি যদি এথিক্সে বিশ্বাস করি, তাহলে আমার সন্তান এথিক্স শেখে। আর যেদিন আমার সন্তান এথিক্স শেখে, সেদিন আমাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। আমার সন্তান যেদিন এথিক্স শেখে না, সেদিন আমি বৃদ্ধাশ্রমে যাই। যদি আমাদের পরিবারের কেউ, আমাদের বাবা, কাকা, জ্যাঠাকে আমরা যদি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি, তাহলে আমরা ঠিক করে শিখিনি, কোথাও না কোথাও একটা আনএথিক্যালের চর্চা হয়েছে। জীবনের যদি সবচেয়ে বড় সাবজেক্ট হয়ে থাকে, আমার মনে হয় সেটা হচ্ছে মূল্যবোধ, এথিক্স। তো আমরা যে বিজনেস করতে এসেছি, সেই বিজনেসেরও এথিক্স রয়েছে কিছু, সবকিছুর এথিক্স রয়েছে, তো বিজনেসেরও কিছু এথিক্স রয়েছে। আমি বলছি আমাদের এথিক্যাল হতে হবে, কারণ আমরা পৃথিবীর সবচেয়ে এথিক্যাল কোম্পানিকে প্রমোট করি। কোথাও যাবেন, যদি আপনি এথিক্যাল হন, আপনার পারফরমেন্স কম হতে পারে, আপনার অ্যাচিভমেন্ট ছোট হতে পারে, কিন্তু যদি আপনি এথিক্যাল হন, কারোর চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। এথিক্সের এত জোর রয়েছে। তো বলবো বন্ধুরা, একটু এথিক্যাল হতে হবে আমাদের। কখনো কখনো আমরা আনএথিক্যাল হয়ে যাচ্ছি, সেটা একটু পরে আর একটু ডিপলি আমরা আলোচনা করব। কখনো কখনো আমরা আনএথিক্যাল হয়ে যাচ্ছি, আর এই আনএথিক্যাল হয়ে যাচ্ছি বলে আমাদের বৃদ্ধাশ্রমের রাস্তা দেখিয়ে দিচ্ছে আমাদের সন্তানরা, আমাদের টিম। যখন আমাদের সন্তানরা, আমাদের টিম যখন আমাদের বৃদ্ধাশ্রমের রাস্তা দেখিয়ে দেয়, তখন আমাদের দুঃখ হয়। তখন আমরা বলি কি, কত দায়িত্ব নিয়ে তৈরি করলাম, অথচ আজকে আমাকে সে চেনে না। চেনে না কেন? কারণ আমি আনএথিক্যাল ছিলাম। যদি আমি নিজেকে ভাবছি যে আমাকে বড় জায়গায় পৌঁছাতে হবে, আমাকে রেকটিফাই করতে হবে, তাহলে এথিক্সের জায়গায় কিন্তু বন্ধুরা আমাদের একটুখানি চর্চা করতে হবে। তো এতক্ষণ তো আলোচনা করছিলাম যে আমরা কি করব। এবার বলি বন্ধুরা, আমরা কি করব না, কারণ এই দুটো জিনিস জানতে হবে। আমরা কি করব, এটার থেকেও বেশি জানতে হবে আমরা কি করব না। যদি আমরা কি করব না এটা যদি আমরা জানতে পারি বন্ধুরা, তাহলে বাকি যাগুলো করব সেগুলোই আমাদের করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? কে কি বললো আর সেটা নিয়ে আপনি টিমের পেছনে পড়ে গেলেন, আপনি ভেবে নিলেন এটা তো হতেই পারে। একটা টিম এসে বললো, একজন এসে বললো দেবুদানা আমাকে এই কাজটা করেছে, দেবুদানা এটা করেছে। আমি শুনলাম, শোনার পর বললাম আচ্ছা এরকম দেবু, তার মানে কি? তার মানে আমি ওটাকে তো জাজ করলাম না। অ্যাজ এ লিডার আমার কি করা উচিত ছিল? কি করা উচিত ছিল? অ্যাজ এ লিডার আমার তো জাজ করা উচিত ছিল। আমরা কি করলাম? জাজ করলাম না। আমরা ওটা ঠিক করে কিন্তু ছানবিন করলাম না, আমরা এটা বোঝার চেষ্টা করলাম না। একজন কেউ কিছু বললো আর সেটাকে আমি মেনে নিলাম, আর সেটা মেনে নিয়ে আমি কি করলাম? দেবুর সাথে আমি খারাপ বিহেভ করা শুরু করে দিলাম। বন্ধুরা, যখন একটা লড়াইয়ে নামি, তখন জানবেন অনেক কনস্পিরেসিও হয়। তো একজন মানুষকে আপনি দীর্ঘদিন ধরে জানছেন, শুনছেন, আর কেউ থার্ড পার্টি এসে বললো, আপনি শুনে নিলেন কেন? আপনি মেনে নিলেন কেন?
আপনি কেন আপনার অতীতের অভিজ্ঞতা নিয়ে সেটাকে একটু অ্যানালাইজ করলেন না? আজকে যদি আমরা এরকম, আমি করি এটা অ্যাকচুয়ালি, ধরা যাক কারোর সম্বন্ধে আমি খুব ভালো ভালো যা কিছু ভালো ভালো নোটিং করলাম, কিন্তু যখন দেখলাম যে কারোর সম্পর্কে কোনো খারাপ নোট আসছে, তখন আমি একটু সতর্ক হলাম, কিন্তু ওটা 100% বিশ্বাস করলাম না। কিন্তু আমি দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম যেটা আমি শুনছি সেটা কি ঠিক। কিন্তু জানবেন, যদি কোনো সঠিক ঘটনা হয় তাহলে ওটা বারবার আসবে, কারণ কেউ যদি ভুল করে তাহলে সব তো সে ঠিক ভেবেই ভুলটা করছে। আমরা তো কোনো কাজকে ভুল ভেবে ভুল করি না, আমরা যাই করি ঠিক ভেবে করি, কিন্তু আদতে যদি ওটা ভুল হয় তাহলে সে কন্টিনিউ করতে থাকবে আর আপনার কাছে রিপিটেশন আসবে। আপনি তখন তো আপনার জাজমেন্টটাকে রেডি করুন। কিন্তু কেউ একটা কিছু বললো আর সেটা সঙ্গে সঙ্গে শুনে নিলেন, মেনে নিলেন, সঙ্গে সঙ্গে আপনার ডিসিশনটা তৈরি করে নিলেন তার ব্যাপারে। বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে। ক্রেডিট, এই শব্দটা শুনতে কার কার ভালো লাগে? বাকিদের ভালো লাগে না? ক্রেডিট, এই শব্দটা শুনতে কার কার ভালো লাগে? ক্রেডিট মানে কি? আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে পয়সা। কেন ক্রেডিট হচ্ছে আপনার কাছে পয়সা? তার কারণ হচ্ছে আপনার ক্রেডিট আছে, ঠিক? ধার বাকি নয়, ধার বাকির কথা বলিনি, আমি বলছি গুণ রয়েছে, সেই জন্য তো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। কিন্তু জানবেন বন্ধুরা, এই ক্রেডিট নেওয়ার চক্করে যেন প্রত্যেকটা মুহূর্তে আপনি আবার কাউকে ডিসক্রেডিট দিচ্ছেন, এরকম যেন না হয়। যদি ক্রেডিট নেওয়ার চক্করে পড়ে আপনি কিন্তু কাউকে ক্রেডিটটা দিচ্ছেন না, খালি ডিসক্রেডিট দিচ্ছেন, তাহলে জানবেন একটা সময় আপনার পায়ের তলা থেকে কিন্তু মাটি সরে যাবে। ক্রেডিট দিতে হবে। একটা জিনিস জানবেন, এটা আমি ট্রেনিং থেকেই শিখেছি, যা আমি পেতে চাই তা আমাকে দিতে হবে, ঠিক না ভুল? যেটা আমি পেতে চাই সেটা আমাকে দিতে হবে। আপনি যত দেবেন তত পাবেন, যা দেবেন, আপনি যা দেবেন, যত দেবেন, আপনি তত পাবেন, সেটাই পাবেন। একদম গিভ অ্যান্ড টেক পলিসি নয়, আমি বলছি গিভ অ্যান্ড টেক পলিসির ভিতর কোথাও একটা স্বার্থ থাকে। আমি বলছি একটা ইউনিভার্সাল ট্রুথের কথা বলছি। ইউনিভার্সাল ট্রুথটা হচ্ছে এটা, যা আমি দেব তাই আমি পাবো, যত আমি দেব তত আমি পাবো। যার জন্য আমরা যখন কোনো ট্রেনিং যাই, ট্রেনিং এ যখন আমরা ক্ল্যাপ করি, আমরা যখন বড় বড় প্রোগ্রাম করি, ট্রেনিং এ যখন বড় বড় প্রোগ্রাম করি, ক্ল্যাপ করি, ক্ল্যাপ করার পর নতুন মানুষরা হাত গুটিয়ে বসে থাকে, যেমন করে আমি প্রথম দিন বসেছিলাম, ঠিক না ভুল? আমরা যখন এটা আমার নতুন মানুষটার কাছে ক্লিয়ার করে দিই যে আপনার তো কখনো কখনো মনে হচ্ছে যে বোকার মতো এরা হাততালি দিচ্ছে, আসলে জানবেন, আপনি যখন জীবনে এখানে আসছেন, আপনি তো হাততালি পেতে চান, আপনি তো সবার থেকে বাহ এই কথাটা শুনতে চান। তাহলে যদি বাহ এই কথাটা শুনতে চান, হাততালি যদি আপনি পেতে চান, তাহলে আজকে আপনাকে হাততালি দিতে হবে, তাহলে কালকে আপনি হাততালি পাবেন। যখন আমরা এই কথাটা ডিসক্লোজ করি সামনের মানুষের কাছে, তখন দেখি সেই মানুষটা অনেক স্বাভাবিক হয়ে গেছে, এবং তারপরের প্রোগ্রামটাতে দেখি সে খুলে হাততালি দিচ্ছে, কারণ তার ভিতরেও তো একটা পাওয়ার চাহিদা রয়েছে। তো বন্ধুরা, আমি বারবার করে বলছি, যা আমরা পেতে চাই তা আমাদেরকে কিন্তু দিতে হবে। যদি ক্রেডিট আমরা পেতে চাই, তাহলে টিমকে ক্রেডিট দিন। টিমকে যত বেশি করে ক্রেডিট দেবেন, টিম তত উৎসাহিত হবে। আমার এখনো মনে হচ্ছে ছোটবেলায়, আজকের দিনে মনে হয় ক্রেডিটটা একটু কমে গেছে, স্কুল কলেজে ক্রেডিটটা কমে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিছু একটা অঙ্ক করতে পেরেছি, ক্লাসে একটা অঙ্ক করতে পেরেছি, স্যার এসে পিঠটা চাপড়ে দিলেন, বাহ, গুড, ভেরি নাইস। আমি তারপরের দিনকে দ্বিগুণ উৎসাহে আরো দুটো অঙ্ক করেছি, কারণ স্যার আমাকে ক্রেডিট দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম, আমার এখনো মনে আছে, আমাদের স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যখন হতো, তাদেরকে প্রাইজ দেওয়া হতো। কি প্রাইজ দেওয়া হতো যখন ছোট ছিলাम? बंदे जी आपको क्या मिला था? आप जब छोटे थे, एकदम प्राइमरी में थे, मान लीजिए आपको रिजल्ट अच्छा हुआ था, आपको कुछ गिफ्ट मिला था, फर्स्ट होने के लिए, सेकंड होने के लिए, थर्ड, क्या मिला था आपको? चॉकलेट वगैरह कुछ ऐसा डब्बा वगैरह कुछ ऐसा होता था। चॉकलेट तो नहीं मिलता, डब्बा वगैरह ठीक है, मतलब छोटा सूटकेस, एक पेंसिल, एक पेन, एक इरेजर, छोटा, मतलब उसका अगर वैल्यू पकड़ जाए, हम लोग कोशिश करें, वैल्यू माने फाइनेंशियल वैल्यू उतना अच्छा नहीं है, उतना ज्यादा नहीं है, কিন্তু ওটা এত উৎসাহবর্ধক ছিল যে আমরা ওই ছোট্ট একটা প্লাস্টিকের টিফিন বক্স পাওয়ার জন্য আমরা আরো বেশি বেশি করে উৎসাহিত হয়ে কাজ করতাম। আমার প্রথম বার जब हमारे पिताजी जब साइकिल लेके गए थे हमारे घर में, साइकिल, ठीक, तो जब मैंने कार लिया ना, वो खुशी नहीं मिली, वेरी नाइस, उस तरह साइकिल पे मिला। एग्जैक्टली बात वही है। খুব ছোট ছোট জিনিসেও আমাদের টিম খুশি হয়, ছোট ছোট
বাহবাতেও আমাদের টিম খুশি হয়, টিমকে একটু ক্রেডিট দিতে হবে। যদি টিমকে ক্রেডিট দেওয়া শুরু করি তাহলে সেই ক্রেডিটটা মাল্টিপল হয়ে কিন্তু আমার কাছে ফিরে আসে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, কখনো কখনো এই ভুলটা আমিও করেছি, আর এটার থেকে যে আমি পুরো বেরিয়ে আসতে পেরেছি এটাও নয়, কিন্তু এটা থেকে আস্তে আস্তে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে আমি এটার থেকে অনেক বেরিয়ে এসেছি, অনেকটাই বেরিয়ে এসেছি। যে মুহূর্তে আপনি খুব রেগে থাকবেন সেই মুহূর্তে কাউকে কিছু বলতে যাবেন না। যে মুহূর্তে আপনি খুব রেগে থাকবেন সেই মুহূর্তে আপনি কাউকে কিছু বলতে যাবেন না। কেন? কি কারণে? একটা সহজ উদাহরণ দিই। দুধ যখন খুব গরম হয়, দুধ যখন গরম হয় খুব, তখন দুধ উতলে পড়ে। যখন উতলে পড়ে তখন কি বাইরে আসে? প্রথমে ফেনা, দুধের স্বর, মানে যেটা ওপরের লেয়ারে থাকে ওটা বেরিয়ে আসে। ক্লিয়ার করতে পারছি? সায়েন্স কিন্তু এটা, যেটা ওপরের লেয়ারে থাকে সেটা বেরিয়ে আসে। আপনি কারোর সম্পর্কে ভেতরে ভেতরে অনেক খারাপ কথা চিন্তা করছেন, রাগের মুহূর্তে কি বেরিয়ে আসবে? ওই খারাপ কথাগুলো বেরিয়ে আসবে। বন্ধুরা, একবার বেরিয়ে গেলে আর ফেরাতে পারবেন না। যদি একবার বেরিয়ে যায় আপনি আর চাইলেও ফেরাতে পারবেন না। আপনি চাইলেও নিজেকে যাই করে ফেলুন না কেন, আপনার যে ওই ইমেজটা তৈরি হলো সেই ইমেজটাকে আপনি আর পাওয়া যাবে না, ফেরাতে পারবেন না। তো রাগের মাথায় কাউকে কিছু বলবেন না। যখন শান্ত হবেন তখন বলুন। কারণ রাজেশ স্যার একটা জিনিস সুন্দর শেখালেন, উনি শেখালেন বাতোं से नहीं खामोशी से मारो। আমরা কি ভাবছি কথা বলে মেরে দেবো? নো, বাতোं से नहीं खामोशी से मारो। বারবার করে বলছি, যত ঢেউ তৈরি হয় তা পারে তৈরি হয়। কারণ এটাও আমার এখনকার উপলব্ধি, যত ঢেউ তৈরি হয় পারে তৈরি হয়, কারণ তার গভীরতা কম থাকে। মাঝ সমুদ্রে গভীরতা বেশি থাকে, সেখানে ঢেউ থাকে অনেক বড়, কিন্তু সেখানে ঢেউ বোঝা যায় না। গভীরতা যত তৈরি হবে তত কিন্তু বেরোবে কম, ভেতরে থাকবে অনেকটা বেশি, আর সাথে সেটা আপনাকে অনেক বেশি পরিণত করবে, কিন্তু আপনাকে অনেক যোগ্য লিডার তৈরি করবে। টিমের যারা আপনার টিমমেট রয়েছে তাদেরকে ক্রিটিসাইজ করবেন না। যদি তাদেরকে ক্রিটিসাইজ করছেন, জানবেন সে ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। ক্রিটিসাইজ করা কিন্তু আমাদের বন্ধ করতে হবে, সমালোচনা করা বন্ধ করতে হবে। যত তার পিঠে হাত দিয়ে কথা বলতে পারবেন, যত তাকে তার বিপদে তার পাশে দাঁড়াতে পারবেন, সে কিন্তু কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। যেদিন আপনি আপনার জীবনে খুব বিপদে পড়েছেন, সেদিন দেখলেন যে আপনার পাশে আপনার আপলাইন নেই। যেদিন আপনার সুদিন আসবে সেদিন আপনি এই আপলাইনের সাথে থাকবেন। তো যদি আপনি এটা করছেন তাহলে আপনার টিম কি করবে? একই কাজ করবে। তো জানবেন, কখনো ক্রিটিসাইজ করা নয়, সবসময় টিমের পাশে দাঁড়ানো এবং টিমের পাশে প্রত্যেকটা মুহূর্তে তাকে মরাল সাপোর্ট দেওয়া। টিম যেন এটা বোঝে যে আপনি সব সময় তার জন্য রয়েছেন, খালি সুখের সময় রয়েছেন, দুঃখের সময় নয়। এটা যেন কখনো না হয়। কার্ডিনাল রুল নিয়ে বলবো, এটা একটু ভাইটাল জিনিস, আপনারা বুঝে নেবেন। এই পুরো পৃথিবীটা দাঁড়িয়েছে এই কার্ডিনাল রুলের উপরে। যদি এই কার্ডিনাল রুল আপনি বুঝে যান, আর এই কার্ডিনাল রুলকে যদি আপনি ভায়োলেট না করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি বন্ধুরা, যতটুকু আমরা এগোতে পেরেছি তার থেকে অনেক দূর এগিয়ে যাব খালি এই কার্ডিনাল রুলের উপরে। আবার বলছি, নেটওয়ার্ক মার্কেটিং এর কার্ডিনাল রুলকে মেনে চলুন সব সময়। যদি নেটওয়ার্ক মার্কেটিং এর কার্ডিনাল রুলকে মেনে চলতে পারেন, আমি বলছি বন্ধুরা আবারও, যেখানে রয়েছেন সেখানে থাকবেন না। কার্ডিনাল রুল কি? প্রথম কার্ডিনাল রুল কি? অ্যাক্টিভ আপলাইনের সাথে কনসাল্ট করে সবসময় কাজ করুন। কি বললাম কথাটা বন্ধুরা? অ্যাক্টিভ আপলাইনের সাথে কনসাল্ট করে প্রত্যেকটা মুহূর্তে কাজ করুন, এটা খুব জরুরি। কার্ডিনাল রুল বলছে অ্যাক্টিভ আপলাइन के सलाह लिए बिना कोई काम ना करे। অ্যাক্টিভ আপলাইন, এবার হু ইজ অ্যাক্টিভ আপলাইন? অ্যাক্টিভ আপলাইন কে? শান্তনু, অ্যাক্টিভ আপলাইন কে? কাকে বলতে পারি আমরা অ্যাক্টিভ আপলাইন? একেবারে নয়, একেবারে নয়। হ্যাঁ, নো, ইয়েস ইয়েস, ক্ল্যাপিং চাইবো আমরা সবাই, যেন ঠান্ডা মেরে গেছি।
যে প্রত্যেকটা মুহূর্তে টিমের সাথে থাকে, যে প্রত্যেকটা মুহূর্তে আমার সাথে থাকে, প্রত্যেকটা মুহূর্তে আমাকে গাইড করে, প্রত্যেকটা মুহূর্তে আমার ভালো মন্দ সবকিছুতে পাশে থাকে, প্রত্যেকটা মুহূর্তে আমার অগ্রগতির কথা চিন্তা করে, সে হচ্ছে অ্যাক্টিভ আপলাইন। অনেক সময় এখানে আমরা ভুল করি যে স্পন্সরকে আমরা অ্যাক্টিভ আপলাইন বলে নিই, না, একেবারে তা নয়। যে প্রত্যেকটা মুহূর্তে আপনার দায়িত্ব নেয় সে হচ্ছে আপনার অ্যাক্টিভ আপলাইন। পিতা অ্যাক্টিভ আপলাইন। কোন পিতা? যে খালি জন্ম দিল, না যে প্রত্যেকটা মুহূর্তে আপনার পাশে থাকলো এবং তার যা দায়িত্ব সবগুলো পালন করলো। যার জন্য আমরা একটা কথা শুনে এসেছি যে জন্ম দিলেই পিতা হয় না, কর্মে পিতা হয়। কর্মে পিতা হয় বলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এসে আমাদের পিতা খুঁজে পাই, ঠিক না ভুল? তো কার্ডিনাল রুল নাম্বার 1, অ্যাক্টিভ আপলাইনকে কিন্তু মেনে চলুন, তার সাথে প্রত্যেকটা মুহূর্তে কনসাল্ট করুন, কখনো তার বিরুদ্ধে কোনো কথা বলবেন না যিনি আপনার অ্যাক্টিভ আপলাইন হবেন। বারবার করে বলছি, এই জায়গাটা কিন্তু আমরা কিন্তু একটু মেনটেন করব। যদি আপনি কার্ডিনাল রুল ব্রেক করেন, করতেই পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু যদি কার্ডিনাল রুল ব্রেক করেন তাহলে দেখবেন যে আপনার এফেক্ট পড়ছে, আপনার টিমে সেটা এফেক্ট করবে। 2 নম্বর, কোনো রিউমার্স, কোনো নেগেটিভিটি আপলাইন, গ্রো লাইন, ক্রস লাইন কারোর বিরুদ্ধে বলা যাবে না। আবারও বলছি, আপনি যা করেন আপনার টিম তাই করে, আপনি যা বলেন আপনার টিম কিন্তু তা করে না। তো কখনো কোনো রকমের গুজব ছড়াবেন না, কোনো নেগেটিভিটি ছড়াবেন না। ক্রস লাইন, আপলাইন, কোম্পানি কারোর বিরুদ্ধে কিন্তু এগুলোকে প্রমোট করবেন না। যদি কখনো এরকম কিছু হচ্ছে সেটা যেন আপনার অবধি এসে থেমে যায়, ওখান থেকে যেন আগে না যায়। যত আপনি টিমের দায়িত্ব নেবেন, যত রেসপন্সিবিলিটি নেবেন, যত সুন্দর করে অ্যাবজর্ব করতে পারবেন, দেখবেন টিম আপনাকে কিন্তু অত সুন্দর করে লিডার মেনে নেবে। কোনো আদার টিমমেটকে কখনো কিন্তু ডিমোটিভেট করবেন না। আবারও বলছি, এটা কিন্তু কার্ডিনাল রুল নিয়ে আমরা আলোচনা করছি। ডোন্ট ট্রাই টু ডিমোটিভেট আদার্স টিম ডিউ টু ইউর পার্সোনাল ম্যাটার। আপনার ব্যক্তিগত স্বার্থে আপনি কোনো টিমমেটকে, অন্য কোনো টিমমেটকে বা কোথাও আপনি কিন্তু কাউকে ডিমোটিভেট করবেন না। যেটা আপনার দায়িত্ব অ্যাজ এ লিডার, যেটা আপনার দায়িত্ব সেটা কিন্তু করবেন। যদি আপনি এটা না করেন তাহলে জানবেন একটা সময় কিন্তু আপনি বড় বিপদের মুখে পড়ে যাবেন। ডোন্ট মেস উইথ আদার্স প্রাইড, ফ্যামিলি রিলেশন অর মানি। টিমের কখনো পার্সোনাল ম্যাটারে খুব বেশি ইনভলভ হবেন না। কারোর হাজবেন্ড ওয়াইফ রিলেশন নিয়ে কখনো ছেড়খানি করবেন না। আবারও বলছি বন্ধুরা, এটা কখনো কখনো আমাদের ভুল হয়ে যায়। আমরা কি করি, টিমের হাজবেন্ড ওয়াইফ রিলেশন নিয়ে আমরা ছেড়খানি করে ফেলি, এটা ভুল। একটা জিনিস জানবেন, আমি লিডার। আজকে যদি আমি লিডার হই, শান্তনু আমি তোমার বস, আমি তোমার বস নই, তাহলে আমি তোমার কি? আমি তোমার বিজনেস পার্টনার। আমি একটু আগে এসছি, তুমি একটু পরে এসছো, ব্যাপারটা আবারও বুঝে নি। টিম কিন্তু আমার সম্পত্তির মতো করে ব্যবহার করলে হবে না, কিন্তু আমার পৈতৃক সম্পত্তি টিম নয়। টিমকে খোলা আকাশে ওরা শিখিয়ে দিতে হবে। টিম যদি খোলা আকাশে ওরা শিখে যায় তাহলে সেই টিম আমার কাছে সম্পদ হয়। তাহলে আমরা কি করি, কখনো কখনো টিমকে আমার এমপ্লয়ির মতো করে আচরণ করি, এটা কিন্তু করলে হবে না। ক্লিয়ার করতে পারছি? আমরা কারোর বস নই, আমরা সব বিজনেস পার্টনার। তো বিজনেস পার্টনার হিসেবে যদি আমি সবসময় রেসপেক্ট আশা করি, তাহলে আমার টিমকেও রেসপেক্ট দিতে হবে। তাকে কথায় কথায় ছোট করলে হবে না। কখনো কারোর ফ্যামিলি ম্যাটার, কখনো হাজবেন্ড ওয়াইফ রিলেশন নিয়ে খেলা করলে চলবে না। যদি কাউকে পরামর্শ দিতে হয় সবসময় তাকে পজিটিভ পরামর্শ দিতে হবে, ভালো পরামর্শ দিতে হবে। একটা জিনিস জানবেন, আমরা আমাদের টিমের ফ্যামিলিগুলোকে যত স্ট্রং করতে পারবো আমার টিম তত স্ট্রং হবে। কারণ যত ফ্যামিলি স্ট্রং হবে তত সে শান্তিতে কাজ করবে, আর যত সে শান্তিতে কাজ করবে তত আমার ভালো হবে। আর কি আরেকটা জিনিস নিয়ে কাজ করি আমরা, ভুল কাজ করি, সেটা হচ্ছে মানি। টিম আমাকে বিলিং করতে দিয়েছে, সেই বিলিংটা কি করলাম, আমার স্বার্থে আমি ব্যবহার করলাম। এটা কতটা ভুল, কতটা ঠিক বলে মনে হয়? কারণ একটা জিনিস জানবেন বন্ধুরা, এটা সবাই জেনে রাখুন, এটা খুব ভুল সিদ্ধান্ত। আজকে একটি ছেলে নতুন এসছে, আমি তার পয়সা নিয়ে এদিক ওদিক করলাম, তাকে কিছু একটা বুঝিয়ে দিলাম, কিন্তু নতুন তো চিরদিন নতুন থাকবে না, সে কোনোদিন পুরনো হবে। আর যেদিন সে পুরনো হবে সেদিন বুঝতে শিখবে যে কোনো একদিন আমার সকল্ড লিডার
আমাকে ঠকিয়েছে, যেদিন বুঝবে আমার সকল লিডার আমাকে ঠকিয়েছে, সেদিন তার থেকে সে ডিস্টেন্স তৈরি করা শুরু করে দেবে। বন্ধুরা, বিলিং নিয়ে কখনো এদিক ওদিক করবেন না, চেষ্টা করবেন তার নামেই যেন তার বিলটা হয়, সে যে বিজনেসটা করেছে সেটা যেন তার নামেই বিল হয়। কখনো কখনো আমরা কি করছি, ছোট ছোট স্বার্থ সিদ্ধির জন্য আমরা এই কাজগুলোকে ভুল কাজ করে ফেলছি। আবারও বলছি, কাজ করতে গেলে ভুল হয়, বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে রেকটিফাই করে নেওয়া। যে নতুন আজকে রয়েছে সে নতুন থাকবে না, মাথায় রাখবেন যে নতুন সে সবসময় নতুন থাকে না, সে কখনো কখনো পুরনো হয়। তো এই কার্ডিনাল রুল যেগুলো বললাম, সেই কার্ডিনাল রুলগুলো আমাদের সবাইকে মানতে হবে। আবারও বলছি, মানবো কি না মানবো সেটা তো আমার উপরে। যত সুন্দর করে আমি মানবো, অত সুন্দর করে আমার ইমেজ বিল্ড হবে, যত সুন্দর করে আমার ইমেজ বিল্ড হবে তত আমার স্টেবিলিটি বাড়বে। তো বন্ধু, সবাইকে বলবো এগুলোকে একটুখানি কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করে কিন্তু চলুন। যাওয়ার আগে একটা গল্প বলে যাব। আমার মনে হয় আবারও গতকালকেই গল্পটা শুনেছি এবং আমার মনে হয়েছে এই গল্পটা একটা অসাধারণ গল্প। কি শুনবেন আপনারা গল্পটা? কালকে সত্যি সত্যি দারুণ একটা গল্প শুনেছি। দুটো দেশের যুদ্ধ লেগেছে। দুটো দেশের যখন যুদ্ধ লেগেছে তখন যে দেশের আমরা নাগরিক সেই দেশের সোলজাররা একটু হীনবল, তাদের পাওয়ার কম, তারা সংখ্যায় কম, তাদের সবকিছুই কম কম। তো যুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন এই দেশের সেনাপতি বলল, মহারাজ আমরা কিন্তু জিততে পারবো না। কেন আমরা জিততে পারবো না? কারণ আমাদের সেনাবল কম, আমরা এই যুদ্ধে জিততে পারবো না। মহারাজা রেগে গেল। যদি একটা যুদ্ধ করতে নেমেছি আর বলছে, আমার প্রধান সেনাপতি বলছে যে আমি যুদ্ধ করতে পারবো না, হেরে যাব, সেনাপতিকে বরখাস্ত করে দিল। নতুন সেনাপতি লাগবে আমার, যে এই যুদ্ধে আমাকে জেতাতে পারবে। তো যে পুরোহিত ছিল সেই পুরোহিত বলল, মহারাজ আমি সেনাপতি হতে চাই, আমি আমার সেনাদলকে লিড করতে চাই। সবাই বলল, এটা কি করে সম্ভব? যে পুজো আর্চা করে, যে কোনোদিন যুদ্ধ করেনি, সে কি করে কাজটা করবে? সে কি করে সেনাদের সামাল দেবে? বললো, না মহারাজ, আমাকে সেনাপতি করুন, আমি এই যুদ্ধে জিতিয়ে দেখাবো। বললো, চলো, তোমাকেই সেনাপতি করা হলো, কারণ তোমার অনেক পজিটিভ মাইন্ড। সেনাপতি তাকে করে দেওয়া হলো। যখন যুদ্ধ শুরু হবে ঠিক তার আগে সেই পুরোহিত মন্দিরে গেল পুজো করতে। পুজো করলো, মাকে অনেকক্ষণ ধরে পুজো করলো। পুজো করার পর বললো, মা তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমরা যুদ্ধে জয়ী হতে পারি। বলে সে পকেট থেকে একটা শিক্ষা বার করলো যে মা, যদি আমরা হেড পড়ি তাহলে যেন আমরা যুদ্ধে জিতি। সে টস করলো, কি পড়লো? সে হেড পড়লো। যখন সে হেড পড়লো তখন সে তার সেনাদলকে দেখিয়ে বললো, আমাদের হেড পড়েছে, এই যুদ্ধে আমাদের কেউ হারাতে পারবে না, আমরা জিতবো জিতবো জিতবো। পুরো সেনা পুরো উল্লাসে ফেটে পড়লো যে না, আমরা তো জিতবো, কারণ ঠাকুর বলে দিয়েছি, ঈশ্বর বলে দিয়েছি আমরা জিতবো, কারণ হেড পড়েছে। তাদের ভিতরে একটা উৎসাহ তৈরি হলো। তারা যুদ্ধে গেল। রেজাল্ট কি হলো? তারা জিতে ফিরলো। কেন জিতে ফিরলো? কারণ তারা তুমুল উৎসাহে তারা যুদ্ধে গিয়েছিল। রাজা সব মন্ত্রিসভাদের নিয়ে বসেছে। সেনাপতিকে বলল, সেনাপতি এবার তো মায়ের পুজো করতে হয়, কারণ মায়ের আশীর্বাদ ছাড়া তো আমরা জিততে পারতাম না। সেনাপতি শিক্ষাটা বার করে বলল, মহারাজের দুদিকেই হেড রয়েছে। মায়ের আশীর্বাদ নয়, সেনাদের মনোবল তাদের এই যুদ্ধে জয় করতে সাহায্য করেছে, স্কিল নয়। আপনার উৎসাহ ভরা একটা অ্যাকশন, একটা হিউজ একটা উৎসাহ ভরা অ্যাকশন আপনাকে এই যুদ্ধে জয় করতে সাহায্য করবে। কখনো কখনো মনে হচ্ছে যে কেউ কেউ আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, তারা এটা করছে ওটা করছে, আমরা কখনো কখনো হতোদ্দাম হয়ে পড়ছি। বন্ধুরা, তাতে কি হচ্ছে? আমার ওই নেগেটিভিটি আমাকে নিরুৎসাহিত করে দিচ্ছে। বলছে একটা উৎসাহ তৈরি করতে হবে, আর সেই উৎসাহে কিন্তু আমরা এই নতুন যুদ্ধে কিন্তু জিতবো। কারণ সময় এসছে পরিবর্তনের, পরিবর্তন ডাক দিয়েছে। এই পরিবর্তন ধীরে ধীরে যদি আমরা করতে পারি, আমাদের অনেক লিড লাগবে না। প্রত্যেক মাসে প্রত্যেক দিন অ্যাকশন আর অ্যাচিভমেন্ট, ডেইলি অ্যাকশন আর ডেইলি অ্যাচিভমেন্টের উপর যদি আমরা কাজ করি না, তাহলে সারা মাসে কিন্তু আমরা অনেক কাজ করে ফেলতে পারবো এবং ধীরে ধীরে কিন্তু আমরা এই যুদ্ধে জয় করব। তো বন্ধুরা, আমাকে শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার ডেকে নিচ্ছি আমার সেই